নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা, কপাল জোরে প্রাণ রক্ষা ভাঙড়ের তাজা নেতার। এখনও নিঃস্ব হয়নি, আগামী কয়েক মাসে মমতা অভিষেককে নিশানা করে কি হুঁশিয়ারি শুভেন্দুর। টুলুকাণ্ডে ডোমকলে হানা দিল বীরভূম পুলিশ, অনুব্রতের দেহরক্ষী সাইগলকে নিয়ে তার বাড়িতে তল্লাশি অভিযান। রামপুরহাটের হোটেলে অগ্নিকাণ্ড, রান্নাঘর থেকে আগুন ছড়ায়, আতঙ্কে রাস্তায় আবাসিক স্থানীয়রা। চাকরি দেওয়ার নামে পাঞ্জাব নিয়ে গিয়ে খুলে নেওয়া হলো কিডনি, মোহালি পুলিশকে চিঠি লিখুন দক্ষিণ বিধাননগর থানার। চুপ করে বাড়িতে বসুন দেখুন, কলেজ পরিচালন সমিতিতে বিজেপির প্রতিনিধি কেন? প্রশ্ন তুলতেই তৃণমূলকে কড়া জবাব দিলীপ ঘোষের। বন্দে মাতরমের 6টি স্তবকই গাইতে হবে, ভোট ব্যাংকের কাছে আপোষ নয় বিজেপির 10 দফা প্রস্তাব। দাদা আসতে চালান বলতে বলতেই লরিকে ধাক্কা যাত্রী বোঝাই বাসে, মুহূর্তেই আর্তনাদ, মৃত্যু, রক্তে ভাসল চারপাশ, ভয়াবহ ঘটনা নদিয়ায়। বঙ্গোপসাগরে আবার ঘনাচ্ছে নিম্নচাপ, রবিবার দক্ষিণবঙ্গের 4 জেলায় ভারী বর্ষণ, কলকাতাতেও ঝড় বৃষ্টির সতর্কতা। অন্নপূর্ণায় রাজনৈতিক বঞ্চনার দিন শেষ, মিডিয়া ট্রায়াল রিল করে শুভেন্দুকে নোয়ানো যাবে না, ভবানীপুরে মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে জন্মালেই মিলবে সোনার আংটি, তোলপাড় ফেলা প্রকল্প, দেশজুড়ে নজর কাড়লেন সিএম বিজয়। দেশপ্রেম ও জাতীয়তাবাদে কোনো আপোষ নয়, বাংলায় থাকতে হলে বন্দে মাতরম গাইতে হবে, যাদবপুর কাণ্ডে বিস্ফোরক শুভেন্দু। বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা, পরিদর্শনে মন্ত্রী। 1.5-2 লাখেই ফায়ার সেফটি লাইসেন্সও, নিউ মার্কেটে সিল হচ্ছে বেআইনি 70 হোটেল। লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতির ছায়া মহারাষ্ট্রে, লড়কিবহীন প্রকল্পে অযোগ্যদের অ্যাকাউন্টে 9,605 কোটি। ওড়িশা উপকূলে কিভাবে ডুবল সিঙ্গাপুরগামী জাহাজ, সকালে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, রাতে উদ্ধার 2, এখনও নিখোঁজ 22। আধার কার্ডের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও জন্ম তারিখ কতবার বদলানো যায়, জেনে নিন ইউআইডিএআই এর নিয়ম। গণেশ মূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বাইয়ে, কাঠামো ভেঙে মৃত 2, আহত 5। অগ্নি নিরাপত্তায় গাফিলতি, মধ্য কলকাতার 25 হোটেল রেস্তোরাঁকে শোকজ, বন্ধের হুঁশিয়ারি। ভয়ঙ্কর কাণ্ড ভাঙড়ে, আরাবুলকে প্রাণে মারার টার্গেট, আইএসএফ এর বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন বিধায়ক। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চলেছেন আরও মহিলারা, রিজেক্টেড থেকে অ্যাপ্রুভ হচ্ছে আবেদন, বাড়ল 3য় কিস্তির সময়সীমাও। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফের আক্রান্ত আরাবুল ইসলাম, শনিবার রাতে ভাঙড়ের পোলেরহাট থানার উড়িপাড়া এলাকায় তার গাড়ি লক্ষ্য করে বোমা ও ইট ছোড়া হয় বলে অভিযোগ। অল্পের জন্য রক্ষা পান আরাবুল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছড়ে যান পুলিশ প্রশাসনের আধিকারিকরা। কেন এই হামলা তা এখনো স্পষ্ট নয়, এমনকি এর সঙ্গে কে বা কারা যুক্ত তাও স্পষ্ট নয়। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। জানা গিয়েছে রাতের বেলা পোলেরহাট থানার উড়িপাড়া এলাকা দিয়ে যাচ্ছিলেন আরাবুল, সেই সময়ে হঠাৎ করে তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রথমে আরাবুলের গাড়ি লক্ষ্য করে কার্যত চলে ইট বৃষ্টি, এমনকি 2টি বোমা নিক্ষেপ করা হয় বলেও দাবি। ঘটনার সময় গাড়িতেই ছিলেন আরাবুল। ইটের আঘাতে গাড়ির কাঁচ ফেটে গেলেও রক্ষা পান তিনি। তার কোনো আঘাত লাগেনি বলে জানিয়েছেন প্রাক্তন আইএসএফ নেতা। তার দাবি, তার সঙ্গে বেশ কয়েকজন বাইক আরোহী ছিল, তারা বোমার আওয়াজ শুনতে পেয়েছেন। তবে কি কারণে এই হামলা তা তদন্ত স্পষ্ট নয়। বলে রাখা প্রয়োজন, 26-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে তাদের নেতা আরাবুল যোগ দিয়েছিল আইএসএফ এ। মাস 5-এর মধ্যে সিদ্ধান্ত বদল করেন। বৃহস্পতিবারও এই সমাজ মাধ্যমে পোস্ট করে আইএসএফ দল ছাড়ার ঘোষণা করেন আরাবুল ইসলাম। সমাজ মাধ্যমে তিনি লেখেন, আইএসএফ এর স্বৈরাচারী এবং একনায়কতন্ত্রকে আমি ধিক্কার জানাই। আইএসএফ এর লুম্পেন বাহিনীর হাতে ভাঙড় জুড়ে যেভাবে মানুষের উপর অত্যাচার অনাচার নেমে এসেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই দল থেকে আমি পদত্যাগ করলাম। তার রেশ কাটতে না কাটতেই এই হামলার ঘটনা ঘটলো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ। আরাবুল থানায় অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তৃণমূল এখনো নিঃস্ব হয়নি, আগামী কয়েক মাসে আরও অনেক কিছু হবে, এই ভাষাতেই নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন রাসবিহারী বিধানসভা কেন্দ্রে একটি অনুষ্ঠানে গিয়ে তৃণমূলের বর্তমান অবস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, নিঃস্ব এখনো হয়নি, আরও অনেক কিছু বাকি আছে, কয়েক মাসের মধ্যে সেটা দেখতে পাবেন। আমি এ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছি, পুলিশ মন্ত্রী হয়েছি, আরও কাজ বাকি আছে। 106 দিনের মধ্যে তো সব কাজ হয় না। যা লুট করেছে দুজন মিলে পিসি আর ভাইপো, সেই লুটের তো হিসাব হবে। হিসেব তো হয়নি, সবে যোগ
বিয়োগ হচ্ছে। অর্থমন্ত্রী এবং রাসবিহারী কেন্দ্রের বিধায়ক স্বপন দাশগুপ্তকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন শ্বেতপত্র প্রকাশ করবেন স্বপন দ্বারা, চার্জশিট হবে, তারপর অনেক কিছু হবে। রাসবিহারীতে এই মন্তব্য করার আগে নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে অন্নপূর্ণা যোজনার ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান থেকেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে রাজ্যের সর্বনাশ ছাড়া কিছু করেননি। সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছেন, শিল্প তাড়িয়েছেন, 26,000 চাকরি চুরি হয়েছে, পার্টির নেতারা চাকরি বিক্রি করেছেন। মমতার নিজে গিয়ে কালীঘাট থানা থেকে আসামিকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন। আরজিকর থেকে কসবা ল কলেজের মতো অসংখ্য ঘটনা ঘটেছে রাজ্যে। পাবলিক সার্ভিস কমিশন সহ নিয়োগের সব জায়গায় পার্টি ক্যাডারদের বসিয়েছিলেন। ভবানীপুরের সভা থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বুধবার ঘটে যাওয়া ধুন্ধুমার কাণ্ড নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করারও হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর অভিযোগ যাদবপুরে বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, জাতীয় পতাকা তুলতে দেওয়া হয় না। সাইগলের বোলপুরের ফ্ল্যাটে হানা দিয়ে নগদ 13 লক্ষ টাকা এবং 800 গ্রাম সোনা উদ্ধার করেছিল পুলিশ। সেই দিনই তাকে গ্রেপ্তার করা হয়। এবার ডোমকলে তার বাড়িতে তল্লাশি চালানো হলো। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের মামলায় এবার মুর্শিদাবাদের ডোমকলে হানা দিল বীরভূম জেলা পুলিশ। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগল হোসেনকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। ডোমকলে তার বাড়িতে এবার তল্লাশি চালালো পুলিশ। শনিবার রাতে সাইগলকে নিয়ে তার বাড়িতে যান তদন্তকারী আধিকারিকেরা। বেশ কিছুক্ষণ তল্লাশি চলে, তবে সেখান থেকে কি পাওয়া গিয়েছে এখনো স্পষ্ট নয়। সাইগলের বোলপুরের ফ্ল্যাটে হানা দিয়ে নগদ 13 লক্ষ টাকা এবং 800 গ্রাম সোনা উদ্ধার করেছিল পুলিশ। সেই দিনই তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার মুর্শিদাবাদের বহরমপুরে টুলুর ঘনিষ্ঠ প্রবীর দাসের শ্বশুর বাড়িতে যায় বীরভূমের পুলিশের বিশেষ তদন্তকারী দল। 3 ঘন্টা তল্লাশির পর একটি কালো ব্যাগ নিয়ে বেরিয়ে যায় পুলিশ। সূত্রের খবর, সেখান থেকেই সাইগলের যোগসূত্র পাওয়া গিয়েছে। তাই তারপর প্রবীর এবং সাইগলকে সঙ্গে নিয়ে পুলিশ পৌঁছে যায় ডোমকলে। সাইগলের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। একাধিক নথিপত্র খতিয়ে দেখেন। বীরভূমের মোহাম্মদ বাজারের ভূমি দপ্তরের ক্লার্ক হিসেবে কর্মরত প্রবীর অভিযোগ প্রশাসনিক পদে থাকার সুবাদে টুলুর হয়ে কাজ করতেন তিনি। প্রতিদিন মোটা অঙ্কের টাকাও নিতেন। তোলাবাজির আর্থিক কারচুপির অভিযোগে প্রবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জেরার পর বহরমপুরের ইন্দ্রপ্রস্থে তার শ্বশুর বাড়িতে হানা দেয় তদন্তকারীরা। তারপর তল্লাশি চালানো হয় সাইগলের বাড়িতেও। টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা উদ্ধার হয়। তাকে গ্রেপ্তারের পর থেকেই টুলুর সন্ধানে রয়েছে পুলিশ, কিন্তু তিনি এখনো ধরা পড়েননি। আড়ালে থেকেই আদালতে রক্ষা কবচের আবেদন জানিয়েছেন, যদিও তাতে খুব একটা স্বস্তি পাননি। কলকাতা হাইকোর্ট পুলিশি তদন্তে হস্তক্ষেপ করেনি। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই টুলুকে আর এলাকায় দেখা যায়নি। তার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে টুলু পর্যন্ত পৌঁছতে চাইছেন তদন্তকারীরা। হোটেলের রান্নাঘর থেকে কালো ধোঁয়া বার হতে দেখা যায়। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করেন। হোটেলে থাকা অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তারা। রামপুরহাটের হোটেলে আগুন নেভানোর কাজে দমকলের পাশাপাশি হাত লাগান স্থানীয়রা। তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর রেশ কাটতে না কাটতে আবার সেই বীরভূমের রামপুরহাটেই আরেকটি হোটেলে অগ্নিকাণ্ড। শনিবার সন্ধ্যায় রামপুরহাটের সানঘাটা পাড়ায় তাজ প্যালেস নামে ওই হোটেলে আগুন লাগে। জানা গিয়েছে ওই হোটেলের রান্নাঘরে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে, যদিও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। স্থানীয় সূত্রের খবর, ওই হোটেলটি একটি 5 তলা ভবনে রয়েছে। ওই ভবনের অন্য অংশে রয়েছে একটি শপিং মলও। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই হোটেলের আবাসিকেরা তো বটেই, আশেপাশের হোটেলের আবাসিকেরাও আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। শপিং মল খালি হয়ে যায় কয়েক মুহূর্তে। ওই হোটেলের রান্নাঘর থেকে কালো ধোঁয়া বার হতে দেখা যায়। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করেন। হোটেলে থাকা অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে, তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই হোটেলে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল তা আগুন লাগার সময় যথাযথভাবে কাজ করেনি। আগুন নেভানোর জন্য ব্যবহৃত স্প্রে ট্যাঙ্কারগুলিও চালু ছিল না বলে অভিযোগ। ওই হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখছে দমকল এবং রামপুরহাট থানার পুলিশ। সোমবার ভোরে রামপুরহাটের তারাপীঠে বিদেশিনী হোটেলে আগুন লাগে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। হোটেল সূত্রের খবর, ফাইবারের অন্দরসজ্জা থেকে আগুন ছড়িয়ে পড়েছিল দ্রুত। অনেকে বদ্ধ ঘরে থাকতে না পেরে বেরিয়ে এসেছিলেন। আগুন ধরে রিসেপশনের দিকেই, তাতে ঝলসে যান অনেকে। ঘটনায় 9 জনের মৃত্যু হয়। সেই ঘটনার পর তারাপীঠ বা রামপুরহাটের অন্যত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা হোটেলগুলির অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা সচল তা নিয়ে প্রশ্ন ওঠে। নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। হোটেলগুলির নিরাপত্তা সংক্রান্ত সরকারি সমস্ত নিয়ম মেনে চলছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন রামপুরহাটের মহকুমা শাসক রাউঠোর আসন বাবু সিংহ। নিয়ম লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যেই 15টি হোটেল এবং লজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তারাপীঠের ঘটনায় রেশ কাটতে না কাটতে কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে বুধবার। নিউ মার্কেটের এক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় 9 জনের মৃত্যু হয়, আর তার 3 দিনের মাথায় আবার রাজ্যের এক হোটেলে অগ্নিকাণ্ড।
দক্ষিণ বিধাননগর থানার ত্রিনাথপল্লীর বাসিন্দা মঙ্গল মণ্ডল। চাকরি দেওয়ার নাম করে তাকে নিয়ে যায় ওই পাড়ারই বাসিন্দা প্রভাস মণ্ডল। কথা ছিল দিল্লি নিয়ে যাবে, কিন্তু তাকে নিয়ে যায় পাঞ্জাবে। সেখানে একটি ঘরে তাকে রাখা হয়। তারপর একটার পর একটা ঘর পাল্টাতে থাকে। দুদিন পরে রাত্রিবেলায় তাকে নিয়ে যাওয়া হয় একটি নার্সিং হোমে। যদিও মঙ্গলের কথা মতো বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই সেটি একটি নার্সিং হোম। সেখানেই তাকে অজ্ঞান করা হয়, তারপর একটি কিডনি বার করে নেওয়া হয়, এমনটাই দাবি তার। এদিকে যখন তার জ্ঞান ফিরে তখন মঙ্গল বুঝতে পারে নার্সিং হোমের বেডে শুয়ে রয়েছেন। তখনও তিনি বোঝেননি যে তার একটি কিডনি বার করে নেওয়া হয়েছে। দুদিন পর নার্সিং হোম থেকে ছাড়া পেয়ে আকাশ নামে একজনের বাড়িতে যান। এখানে গিয়েই প্রথমে বুঝতে পারেন তার কিডনি নিয়ে নেওয়া হয়েছে। আকাশের বাড়ি থেকে লুধিয়ানার একটি হোটেলে তাকে রাখা হয়। 4-5 দিন পর তাকে ট্রেনে করে নিয়ে আসা হয় শিয়ালদা। এখানে এলেও তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়নি, তাকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের একটি বাড়িতে। এরপর মঙ্গল সেখান থেকে বাড়িতে আসে। তার হাতে দেওয়া হয় 1,20,000 টাকা। সেই টাকা থেকেও প্রভাস 30,000 টাকা নিয়ে নেয়। ওই ঘটনার পর থানায় অভিযোগ করেন মঙ্গল। তারপরেই গ্রেপ্তার করা হয় প্রভাসকে। কিন্তু প্রশ্ন উঠেছে, কত বড় কিডনি পাচার চক্র চলছে আমাদের আশেপাশে। একটি যুবককে শুধুমাত্র কাজের টোপ দিয়ে বাইরের রাজ্যে নিয়ে যাওয়া হয় এবং নিখুঁতভাবে তাকে বুঝতে না দিয়ে তার কিডনি বার করে নেওয়া হয়। তদন্তে দক্ষিণ বিধাননগর থানা। মঙ্গল মণ্ডলের কিডনি কাকে দেওয়া হয়েছিল এ নিয়ে পাঞ্জাবের মোহালির একটি থানায় চিঠি দেওয়া হলো বিধাননগর দক্ষিণ থানার পুলিশের তরফে। মোহালির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল ওই কিডনি গ্রহীতা। দক্ষিণ 24 পরগনায় একটি কিডনি পাচার চক্রের খবর উঠে এসেছিল সম্প্রতি। সেখানে সামান্য কিছু টাকার বিনিময়ে বহু মানুষের কিডনি নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। প্রভাস মণ্ডলকে জেরা করে মোহালির একটি বেসরকারি হাসপাতালে কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল। তাকেই এখন খোঁজ করছে পুলিশ। ওই হাসপাতাল থেকে তথ্য চেয়েও পাঠানো হয়েছে। পুলিশের বক্তব্য, কিডনি গ্রহীতাকে খুঁজে পাওয়া গেলে তার গোটা চক্রের হদিশ পাওয়া যাবে। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের 247টি সরকার পোষিত কলেজের পরিচালন সমিতির সভাপতি পদাধিকারী ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করেছে উচ্চশিক্ষা দপ্তর। দেখা গিয়েছে সেই তালিকায় অধিকাংশই বিজেপির জনপ্রতিনিধি, কেউ মন্ত্রী, কেউ বিধায়ক, কেউ বা সাংসদ। এই তালিকায় নাম রয়েছে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, সুকান্ত মজুমদার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 2 ভাইও। শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক ব্যক্তিত্বদের রাখা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। শুক্রবার প্রাতঃ ভ্রমণে এ বিষয়ে প্রশ্ন করা হলে নিজের প্রতিক্রিয়া জানান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন খড়গপুরের মর্নিং ওয়াক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। কলেজের পরিচালন সমিতিতে রাজনৈতিক নেতাদের রাখা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, হু জায়গায় রাজনৈতিক নেতারা এবং প্রতিনিধিরা দায়িত্ব থাকেন, তারা নির্বাচিত প্রতিনিধি। সব জায়গায় রাজনীতি হয় এমনটা নয়। বিভিন্ন কমিটিতে থাকেন এমএলএ এবং নেতারা। সব জায়গায় কিংবা সব দেশে রাজনীতি হয় না, কেবল পশ্চিমবঙ্গে রাজনীতি হয়। সেটা যাতে না হয় আমাদের লোকেরাই দেখবে। মন্ত্রীর কথা, যে সরকারকে ভোট দিয়ে জিতিয়েছি, লোকেরা তার ডিসিশন নেবে কে থাকবে জেনারেল বডিতে। তৃণমূল লোকেরা আশাই বা করছেন কেন? তৃণমূলের জামানাতে খেয়েছেন, এমন জামানাতেও খাবেন। এই অধিকার কে দিয়েছে? চুপ করে বাড়িতে বসুন, দেখুন কি করছি আমরা। ভুল হলে নিশ্চয়ই বলবেন। বন্দে মাতরমের প্রথম 2 স্তবক নাকি সম্পূর্ণ 6টি স্তবক? এই প্রশ্নকে কেন্দ্র করে ফের তীব্র রাজনৈতিক সংঘাতে বিজেপি ও কংগ্রেস। 1937 সালের সিদ্ধান্ত মেনে দলীয় অনুষ্ঠানে প্রথম 2 স্তবক গাওয়ার সিদ্ধান্তে অনড়। অন্যদিকে সম্পূর্ণ বন্দে মাতরমের ঐতিহ্য ও মর্যাদা রক্ষার দাবিতে বিজেপি শনিবার জাতীয় পদাধিকারীদের বৈঠকে 10 দফা প্রস্তাব পাশ করেছে। কংগ্রেসের যুক্তি, 1937 সালে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার প্যাটেল, সুভাষচন্দ্র বসু ও মৌলানা আবুল কালাম আজাদের মতো নেতাদের উপস্থিতিতে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শ বিবেচনা করা হয়। প্রথম 2 স্তবকে মাতৃভূমির সৌন্দর্য ও বন্দনা থাকলেও পরের স্তবকগুলিতে দুর্গা, লক্ষ্মী ও সরস্বতীর ধর্মীয় অনুষঙ্গ রয়েছে। তাই বহু ধর্মের মানুষের জাতীয় অনুষ্ঠানে প্রথম 2 স্তবককে উপযুক্ত মনে করা হয়েছিল। বিজেপির পাল্টা বক্তব্য, 1937 সালের রাজনৈতিক সিদ্ধান্তকে 1950 সালের জাতীয় বন্দোবস্ত বা পরবর্তী আইনগত ব্যবস্থার ঊর্ধ্বে রাখা যায় না। দলের প্রস্তাবে সম্পূর্ণ রচনার মর্যাদা রক্ষা, তথাকথিত তোষণ ও ভোট ব্যাংকের রাজনীতির বিরোধিতা এবং বন্দে মাতরমের ইতিহাস দেশজুড়ে প্রচারের কথা বলা হয়েছে। তরুণ প্রজন্মকে সম্পূর্ণ গান ও স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা সম্পর্কে জানতেও উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিজেপি একই সঙ্গে মহাত্মা গান্ধীর বক্তব্যকে সামনে এনেছে। দলের দাবি, গান্ধী বন্দে মাতরমকে ব্রিটিশ বিরোধী প্রতিবাদের শক্তিশালী প্রতীক এবং জাতীয় চেতনার প্রকাশ হিসেবে দেখেছিলেন। ফলে বন্দে মাতরমের স্তবক সংখ্যা নিয়ে বিতর্ক এখন আর শুধুমাত্র সাংস্কৃতিক প্রশ্নে সীমাবদ্ধ নেই। জাতীয় প্রতীক, ধর্মীয় বহুত্ব, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এবং রাজনৈতিক তোষণের অভিযোগ, সব মিলিয়ে এটি বিজেপি কংগ্রেসের নতুন রাজনৈতিক সংঘাতের কেন্দ্রে উঠে এসেছে। জাতীয় সড়কে লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। ফের বাংলায় ভয়ঙ্কর দুর্ঘটনা। শনিবার নদিয়ায় 12 নম্বর জাতীয় সড়কে ফের বড়সড় বাস দুর্ঘটনা। লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ব্যারিকেডে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রী বোঝাই একটি লোকাল বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যাত্রীর, আহত হয়েছেন 10 জনেরও বেশি। শনিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানাঘাট থেকে যাত্রী নিয়ে একটি লোকাল বাস কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। ভাতজাংলার বাসাকপাড়া এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে একটি
লরিকে ওভারটেক করার সময় আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারায়। এরপর রাস্তার পাশে থাকা ব্যারিকেডে সজোরে ধাক্কা মারে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার জেরে বাসের ভিতরে থাকা একাধিক যাত্রী আটকে পড়েন। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উল্টে থাকা বাস থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে। আহতদের দ্রুত কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের চিকিৎসা শুরু হয়। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানা যায়। দুর্ঘটনার পর বাসটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার ফলে দুর্ঘটনাস্থলে আতঙ্ক আরও ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, জাতীয় সড়কের দ্রুত গতিতে গাড়ি চালানো এবং ওভারটেক করার সময় অসতর্কতার জেরেই দুর্ঘটনা ঘটেছে। যদিও ঠিক কী কারণে বাসটির নিয়ন্ত্রণ হারালো তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাসটির গতি, চালকের ভূমিকা এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। 12 নম্বর জাতীয় সড়কে একের পর এক দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে দমকা হাওয়ার গতি হতে পারে ঘন্টায় সর্বোচ্চ 55 কিলোমিটার। ওই দিন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। নিম্নচাপ সরে যাওয়ার পরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম বেড়েছে। তবে রবিবার থেকেই আবার হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে আবার তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে রবিবার দক্ষিণবঙ্গের 4 জেলায় হতে পারে ভারী 7 থেকে 11 সেন্টিমিটার বর্ষণ। কলকাতা সহ বাকি জেলায় ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের কয়েক জেলায় সোমবার থেকে আবার ফিরবে ভারী বৃষ্টি। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণবাত রয়েছে। তার প্রভাব ওই অঞ্চলেই আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। অন্যদিকে বর্ষাকালীন অক্ষরেখা এখন রয়েছে দীঘার উপরে। এই দুইয়ের প্রভাবে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। দক্ষিণের বাকি জেলাগুলিতে ওই দিনও ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে। দক্ষিণ 24 পরগনার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সতর্কতা রয়েছে। বুধবার থেকে কমবে ঝড় বৃষ্টি, তবে পুরোপুরি থামবে না। মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে দমকা হওয়ার গতি হতে পারে ঘন্টায় সর্বোচ্চ 55 কিলোমিটার। ওই দিন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উত্তরবঙ্গের 8 জেলাতেই রবিবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটারের গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা। সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ারে। ওই জেলাগুলিতে মঙ্গলবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। তারপর থেকে উত্তরবঙ্গে কমতে পারে ঝড় বৃষ্টির প্রকোপ। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানে শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।